শেরপুরে দুই উপজেলার উজানে ঢলের পানি নামলেও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত, ডুবেছে আমন ধান সহ বিভিন্ন ফসল। দেরি করে ক্ষেত লাগানো হয়েছিল, তাও মনে করেন আপনি বন্যায় সব একবারে তলকে গেছে আমন ধান। আর ভাই হবে না, আমার সরকার আমাদের দেখে না, আমাদের লোক নাই আমাদের দেখার মতো। কুমিল্লার হোমনায় 4টি মাজার ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা, আসামি অজ্ঞাতনামা 250 জন, এলাকা থমথমে। দিনাজপুরে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার পরদিনই হাতের টানে উঠে আসছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ স্থানীয়দের। এই রাস্তা একেবারে 2 নাম্বারই কাজ, কারণ এই যে সবকিছু বেহাল অবস্থা। কালকে যে কাজ করছে আজকে সব উঠে গেছে, হাতের মাধ্যমে সব উঠে যাচ্ছে। দেখেন দেখেন এগুলা কাজ। সংবাদ সারা দেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির উজানে প্লাবিত এলাকা থেকে পানি নামলেও তলিয়েছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। ঝিনাইগাতি সদর, মালিঝিয়াকান্দি, নরকুড়া, হাতিবান্ধা ও নালিতাবাড়ির 20টি গ্রামের নিচু এলাকায় পানি ঢুকেছে, তলিয়েছে ধান সহ বিভিন্ন ফসল, ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে ঢলের পানিতে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে সকালে। এর আগে রাতে এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পাহাড়ি ঢলে বৃহস্পতিবার বিকেলে শেরপুরের মহারশী ও সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় নদী তীরবর্তী 15টি কাঁচা পাকা ঘর, প্লাবিত হয় 15টি গ্রাম। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নেন উঁচু স্থানে। পানিতে ডুবে যায় আমন ক্ষেত সহ বিভিন্ন ফসলের প্রায় 2000 হেক্টর জমি, ভেসে গেছে শতাধিক মাছের ঘের। দেরি করে ক্ষেত লাগানো হয়েছিল, তাও মনে করেন আপনি বন্যায় সব একবারে তলকে গেছে আমন ধান। আর ভাই হবে না আমার। এখন ভাই কুপোষাও মানে মনে করেন আমাদের যে খরচ গেছে, এই খরচটা আপনি উঠবেই না। সরকার আমাদের দেখে না, আমাদের লোক নাই আমাদের দেখার মতো কেউ নাই। কে এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্লাবিত এলাকার সার্বিক চিত্র বর্তমানে কেমন দেখছেন? ভাঙন ঠেকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রাব্বি, আমি সকাল থেকে আসলে এই ঝিনাইগাতি এলাকাতে অবস্থান করছি। আমি এখন আছি সে ঝিনাইগাতির সদরের সারিকালীনগর এলাকায়। দেখেছি যে এখানে আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 2000 হেক্টর আমন ধান এবং সবজি কিন্তু তলিয়েছে। আসলে এখন পর্যন্ত নিমজ্জিত থাকার কারণে কিন্তু কি পরিমাণ ক্ষতি হবে এটা আসলে পানি নেমে না যাওয়ার পর কিন্তু আসলে জানা যাবে না। আর কৃষকরা বলছে যে পানির যে ধীরগতি, ধানে যে যদি আরো একদিন বা 2 দিন এই পানি থাকে তবে এই ধান পুরোটাই নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ সেই পানি উন্নয়ন বোর্ড যে বাঁধটি ভেঙেছে সেখানে তাদের চলমান কাজ ছিল এবং তারা আজকে বিকাল থেকেই সেই ভাঙা অংশ মেরামতের উদ্যোগ নেবে এমনটাই জানিয়েছে আমাদেরকে প্রশাসন। আরেকটি বিষয় বলি, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে বন্যা দুর্যোগ মোকাবেলায় তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে শুকনো খাবার গবাদি পশুর জন্য। আসলে এই পাহাড়ি হঠাৎ করে আকস্মিক এই পাহাড়ি ঢলের কারণে মানুষ যতটা দুর্ভোগে পড়েছে, বৃষ্টি যদি না নামে তাহলে দুর্ভোগ অনেকটাই কমবে এমনটাই জানিয়েছে আমাদেরকে এই এলাকার লোকজন। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গত রাতে অজ্ঞাত প্রায় 250 জনের নামে মামলা করে পুলিশ। এলাকার পরিস্থিতি থমথমে। এর আগে বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে
ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহ মাজার সহ 4টি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, পুলিশ কি বলছে, বিস্তারিত জানাবেন। আসলে আমরা সকাল থেকেই এই আসাদপুর এলাকার যেই 4টি মাজার ভাঙচুর রয়েছে সেখানে আমরা গিয়েছি। আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এখানকার যে হোমনা থানার ওসি রয়েছেন তার সঙ্গেও। তো পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, আসলে এই ঘটনাটিকে নিয়ে ধর্মকে কটূক্তি করে কিন্তু এই যে একজন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণেই কিন্তু সেই মহসিনকে পুলিশ সাথে সাথে আটক করে এবং তার পিতাকেও কিন্তু আটক করা হয়। কিন্তু এরপরে আসলে উত্তেজিত জনতা কিন্তু এই মাজার 4টিতে হামলা করে এবং আমরা স্থানীয় লোকজনের সঙ্গে যেটি কথা বলে জেনেছি, আসলে এখানকার স্থানীয় লোক কিন্তু ছিল না, সেখানে কিন্তু আসলে বহিরাগত লোকরা এসেছেন এবং এই মাজারগুলো ভাঙচুর করেছেন এবং যারা বিশেষ করে যে প্রধান মাজারটি রয়েছে সেখানে কিন্তু 3টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও বাকি 3টি মাজারও ভাঙচুর করা হয়েছে। তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ এখানে কিন্তু অবস্থান করছে। তো সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত এই এলাকাতে ঘুরে যেটি দেখেছি, এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে এবং স্থানীয় যারা রয়েছেন তারা চাচ্ছেন যে আসলে এখানে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে এখানে মোতায়েন থাকে, যে কোনো পরিস্থিতিতে যাতে তারা মোকাবেলা করতে পারে এবং শান্তিপ্রিয় মানুষ চাচ্ছেন যাতে এলাকার মানুষ শান্তিপ্রিয় থাকে। রাব্বি, খোকন, আপনাকে ধন্যবাদ। সংবাদ সারা দেশে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। কুমিল্লায় 8.5 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 100টি, হত্যা অর্ধশতাধিক, বেড়েছে গুপ্ত হত্যা সহ অন্যান্য অপরাধের সংখ্যাও। যার কুমিল্লায় 8.5 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 100টি, হত্যা অর্ধশতাধিক, বেড়েছে গুপ্ত হত্যা সহ অন্যান্য অপরাধের সংখ্যাও, যার অনেক ঘটনায় এখনো রহস্যের বেড়াজালে বন্দী। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সবাই। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক অবস্থানে থাকার তাগিদ সচেতন মহলের। 8 সেপ্টেম্বর 2025 কুমিল্লা নগরীর একটি বাসা থেকে উদ্ধার হয় মা মেয়ের মরদেহ। তদন্তে বেরিয়ে আসে মেয়েকে ধর্ষণের দৃশ্য দেখে ফেলায় মাকেও হত্যা করে ঘাতক। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ধরা পড়ে জড়িতরা। চলতি মাসের প্রথম 15 দিনেই 8টি মরদেহ উদ্ধার হয়েছে। মা মেয়ের মামলাটি সহ 5টি ঘটনা হত্যা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে রহস্যের জট খোলেনি বাকি 3 মরদেহের। কারণ কোনো নিরাপত্তা নেই আমাদের। এই তো বাড়িছি হয়তো চিন্তায় ধরে মোবাইলটা লয়ে গেল গা বা মানি ব্যাগটা লয়ে গেল গা। এই যে ধর্ষক 2023 সালে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছিল। 2023 সালের একজন ধর্ষকের মামলাকারী আসামি কিভাবে 2025 সালে এসে আরেকজনকে ধর্ষণ করে? প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে। আমরা চাইবো আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের কামব্যাক করবে, তারা এস্টাবলিশ হবে। আইন শৃঙ্খলা কমিটির তথ্য বলছে বাস্তবতা এর চেয়েও ভয়ঙ্কর। চলতি বছরের জানুয়ারি থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা সেঞ্চুরি পূরণ করেছে। খুন হয়েছে অর্ধশতাধিক, বেড়েছে অন্য অপরাধের পরিমাণও। বিষয়টি ভাবিয়ে তুলেছে সচেতন মহলকেও। এই খুন করার অস্তিত্বকে যদি ধরা না যায় এবং যারা নেপথ্যে এই খুনগুলি করাচ্ছেন, পারিবারিক কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক, খুনি অরাজকতাই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ যদি না করে, তাদেরকে যদি ধরা না হয়, তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। একের পর এক এমন অপরাধ কাণ্ডে সাধারণ মানুষ যখন উৎকণ্ঠায়, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুষ্ঠু কারণই চিহ্নিত করতে পারছে না জেলা পুলিশ। অধিকাংশ ঘটনায় কিন্তু চমৎকার ডিটেকশন আমাদের এখানে আছে। একটা ডাকাতির ঘটনায় সেখানে ডিটেকশন আছে, আমরা কাজ করছি এবং কুমিল্লা জেলার আইন শৃঙ্খলা
ঠিক রাখার জন্য আমরা কাজ করছি, আপনাদের সহযোগিতা রয়েছে। অপরাধ প্রবণতার কারণগুলো চিহ্নিত করে মানুষের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ সচেতন মহলের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। রাজধানী ঢাকা সহ ৮টি বিভাগে একযোগে অনুষ্ঠিত হলো ৪৭তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ২৫৬টি হলে পরীক্ষা শুরু হয়, শেষ হয় বেলা ১২টায়। MCQ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা হয় ২ ঘন্টা। প্রশ্ন ও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পরীক্ষার্থীরা। এর আগে সকাল থেকেই কেন্দ্রের সামনে ভিড় করে পরীক্ষার্থীরা। গেট খোলার পর প্রত্যেকে পরীক্ষার্থীকে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের ৯:৩০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার বিষয়েও নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। ৪৭তম BCS এ অংশ নিতে ৩,৭৪,৭৪৭ জন আবেদন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের ৬ষ্ঠ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকেই গণসংযোগ করছেন আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। এ বিষয়ে খবরাখবর রাখছেন সহকর্মী তারেক মাহমুদ, যুক্ত হচ্ছেন তিনি। তারেক, ছুটির দিনে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? কোনো প্রার্থীর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? রাবিব, ছুটির দিনে প্রচারণা কিন্তু থেমে নেই, তবে অন্য দিনে যেমন শিক্ষার্থীরা ক্লাসে আসে এবং ক্যাম্পাসটি জমজমাট থাকে, আজকে আসলে যারা ভোটার রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা বাইরে না থাকলেও তারা বিভিন্ন হলে রয়েছে, হলে হলে কিন্তু প্রচারণা চলছে এবং বাইরেও কিন্তু যারা ক্যান্ডিডেট রয়েছে তারা থেমে নেই, বাইরেও তারা বের হয়েছেন। আমার সামনে প্রায় ৫ থেকে ৬ জন ক্যান্ডিডেট রয়েছে, তারা একটু আগে প্রচারণা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই পরিবহন মার্কেটটি রয়েছে সেখানে এসে তারা একে অপরের সাথে আলোচনা করছেন এবং তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রার্থীরা মিলে তারা আগামী যে কয়েকদিন রয়েছেন কিভাবে প্রচারণা করবেন সে বিষয়টি নিয়ে আসলে কথা বলছেন। আমার সামনে যে প্রার্থীগুলো রয়েছে বেশিরভাগই তারা স্বতন্ত্র প্রার্থী এবং কয়েকজন প্যানেলেরও রয়েছে। তারা কেউ এককভাবে, কেউ ২ জন ৩ জন ৫ জন করে, বলা যায় যে গত ২ থেকে ৩ দিন আমি যেমনটি দেখছি যে প্রার্থীরা আসলে ছোট ছোট ভাগে বা কেউ নিজে গিয়ে গোটা ক্যাম্পাসেই কিন্তু প্রচারণা চলছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, শহীদুল্লাহ কলা ভবন এবং থার্ড সায়েন্স বিল্ডিং, ফোর্থ সায়েন্স বিল্ডিং থেকে শুরু করে প্রত্যেকটি একাডেমিক ভবনের সামনে থেকে যে প্রচারণা সেটি চলছে এবং শুক্রবার আজকে বাইরে প্রচারণা একটু কম হলেও ১৭টি হলে কিন্তু জমজমাট যে প্রচারণা সেটি চলছে। রাব্বি, কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড় থেকে নারী ও শিশু সহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে বাহারছড়া ইউনিয়নের কছপিয়া পাহাড়ের চূড়ায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান পরিচালিত হয়। নৌবাহিনী জানায়, অভিযানে অপহরণকারী চক্রের বেশ কয়েকটি আস্তানার সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ৮ বাংলাদেশি সহ ৫৮ জন রোহিঙ্গাকে। বিভিন্ন সময় অস্ত্রের মুখে জিম্মি করে ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে মানব পাচারকারী এসব চক্র, জানিয়েছে নৌবাহিনী। এদের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নির্মাণ কাজ শেষ হবার একদিন পরই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। দিনাজপুরের লোহাচড়া গ্রামে ১.৫ কিলোমিটার সড়কের এই অবস্থা। স্থানীয়দের অভিযোগ, কাজে গরমিল করতেই রাতের আধারে রাস্তাটি তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যদিকে ক্যামেরার সামনে কোনো কথাই বলতে রাজি হয়নি অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। সবুজ মাঠের বুক চিরে চলে গেছে পিচ ঢালা সড়ক, নিভৃত জনপদ এসেছে পাকা সড়কের আওতায়। কিন্তু এই পথই এখন গ্রামবাসীর দুঃখের কারণ। শিশু কিশোরের হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। ঘটনাটি দিনাজপুর হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ১.৫ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। সম্প্রতি নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার একদিন পর থেকেই উঠে যাচ্ছে কার্পেটিং। রাস্তার কোনো তেল নেই, হাতের মাধ্যমে সব উড়ে যাচ্ছে। দেখেন এগুলা কাজ কালকে রাস্তা করে দিয়ে চলে গেছে। আমরা আজকে আসতে দেখি রাস্তা চড়া ধরে উড়ে যাচ্ছে। তো এগুলা কি রাস্তা? বৃষ্টির মধ্যে কাজ করেছে, তেলটা কাজও লাগে না, তেল তো দেয় নেই, তারপরেও কিছু কম হয়ে গেছে, রাস্তাটা একবারে খুলে পড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রয়োজন মাফিক দেয়া হয়নি অ্যাগ্রিগেট ও বাইন্ডার। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তারা। গতকালকে যে কাজ করছে
এই রাস্তা একেবারে 2 নাম্বারই কাজ, কারণ এই যে সব কিছু বেহাল অবস্থা। কালকে যে কাজ করছে আজকে সব উঠে গেছে। আগের রাস্তার চেয়ে এখনকার রাস্তা বেশি খারাপ হয়েছে, কিন্তু রাস্তা আমরা চাইছিলাম যে একটু ভালো করার জন্য, কিন্তু অন্ধকারের মাঝে করে গিয়েছে। আমরা বাধা দেওয়ার পরেও রাস্তা ভালো করেনি। এইটা রাতে কাজ হয়েছে, আমরা নিষেধ করছিলাম যে ভাইয়া মানে ফাড়ে ফাড়ে যাইতেছে, রাতের মধ্যে কাজ করা তো উচিত না, আপনারা দিনের মধ্যে করেন। তার উপর আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা নিষেধ করছিলাম। কেন একদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে তা নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই। উপজেলা প্রকৌশলীর দাবি, বৃষ্টির কারণে কিছু স্থানে সমস্যা হয়েছে। সেদিন হঠাৎ বৃষ্টি চলে আসে, এই বৃষ্টি আসার ফলে যে মালটা যে তারা লেইং করে তার উপর যে রোলার ওঠে, এই রোলার ওঠার কারণে এই বৃষ্টির কারণে বেডটা একটু ফেটে যায়। অনিয়মের বিষয়টি তদন্তের পাশাপাশি সঠিকভাবে সড়ক নির্মাণের দাবি গ্রামবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মৌলভীবাজারে গড়ে উঠছে হরেক রকমের পাখির কলোনি। জেলার বেশ কয়েকটি বাড়ির মালিক তাদের বাড়িতেই আশ্রয় দিচ্ছেন পাখিদের। পাখিরা অবাধে স্বাধীনতা ভোগ করছে নিরাপদেই। তবে শিকারীদের কারণে রাত বিরাতে বাড়ে পাখিদের আতঙ্ক। পাখি রক্ষায় সদা তৎপর এখানকার পাখি প্রেমীরাও। প্রকৃতির নানা অনুষঙ্গের সব ভাষা এখানে এসে যেন থমকে যায়। আকাশ বাতাস মুখরিত অসংখ্য পাখির কলতান আর ডানা ঝাপটানোর আওয়াজে চারপাশে পাখির অবাধ বিচরণ মুগ্ধ করে সবাইকে। মৌলভীবাজার সদরের আজমেরু গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার বাড়িতে দেখা মেলে এমন দৃশ্যের। নিরাপদে ঠাঁই নিয়েছে শালিক, পানকৌড়ি, বক, জলকুড়া সহ নানা জাতের হাজারো পাখি। চোরা শিকারীদের উৎপাত থাকলেও পাখি রক্ষায় সোচ্চার স্থানীয়রা। এলাকার মানুষরা পাখি রাখার লাগে মানে শিকারি হলে বাধা দেয়। আর আমরা এলাকার পাখিরা হইল গিয়ে অনেক সৌন্দর্য, যে আমরা এলাকাটারে একটু সুন্দর করে রাখে, দেখতেও সুন্দর লাগে। আর বিভিন্ন সময় রাতে অনেকে শিকার করার চেষ্টা করে, তখন আমরা যখন পাখির আল্লাহ চিৎকার শুনি তখন আমরা দৌড়াইয়া যাইতেই মানে তারা ফলাইয়া যায়। বিভিন্ন ধরনের পাখি আছে মানে এখানের মধ্যে, মানুষ সন্ধ্যার সময় দেখতে আয়, আবার সকালের সময় আবার দেখতে আয়। আমরাও এই দিকে এসে কিছুক্ষণ সময় কাটাই, আমাদের খুব একটা ভালো লাগে। আমার মনে অল্প পাখি আছে, এখন অনেক পাখি আছে, হাজার হাজার পাখি আছে। সারা বছর পাখির আনাগোনা থাকলেও বৈশাখের পর তা বাড়তে থাকে। এমন ভিড় দেখা যায় আশ্বিন পর্যন্ত। পাখির নিরাপদ আশ্রয় গড়ে তোলার এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে বন বিভাগও। মৌলভীবাজারে আরও বেশ কিছু পাখি বাড়ি আছে, সেই পাখি বাড়ি সহ এই পাখি বাড়ি আমাদের নজরদারিতে আছে। আমরা এখানে কোথায় কোন জায়গায় পাখি বাড়ি আছে সেই তথ্য কালেকশন করি। এই পাখি বাড়িতে পাখি রক্ষার কাজে পাখি বাড়ির মালিকরা অনেক সময় বিভিন্ন ক্ষয়ক্ষতি তাদের হয়ে থাকে, সেগুলো আমরা সহযোগিতা করার চেষ্টা করি। মৌলভীবাজার সদরের আজমেরু গ্রাম ছাড়াও শ্যামেরকোনা, মল্লিক সরাই সহ কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে পাখির এমন বেশ কিছু নিরাপদ আবাসস্থল। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।